আসসালামু আলাইকুম। 45th BCS এর জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, রিসেন্টলি 44th BCS এর যে ভাইবা প্রশ্ন, সে প্রশ্নের আঙ্গিকে 45th BCS এ কেমন টাইপের প্রশ্ন করতে পারে সেটির কিছু সম্ভাব্য সাজেশন আমি তৈরি করেছি। এবং একই সাথে প্রিভিয়াস BCSগুলোতে ভাইবা বোর্ডে যে সমস্ত ক্রিটিক্যাল বা অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো করেছে, সেই সমস্ত প্রশ্নের আঙ্গিকে 45th BCS এর সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেটির কিন্তু একটা আমি সাজেশন প্রস্তুত করেছি আমার BCS এর ভাইবার স্টুডেন্টের জন্য। তো আমি আজকে আপনাদের এমন কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে একটু খেয়াল করে দেখেন। এটি হচ্ছে ভাইবা বোর্ডের শিষ্টাচার বা আদব কায়দা বা ভাইবা বোর্ডের সাধারণ ভুল ত্রুটি বা ভাইবা বোর্ডের করণীয় বর্জনীয় কাজসমূহ। এটি মূলত আমার 45th BCS এর ভাইবার স্টুডেন্টদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিস করাবো, অর্থাৎ ভাইবা বোর্ডে প্রবেশ, অবস্থান এবং প্রস্থান অবধি ভাইবা বোর্ডের সাধারণ ভুল ত্রুটি কোনগুলো একজন প্রার্থী জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে করে থাকে, যেগুলো ভাইবা বোর্ড একজন প্রার্থীকে ভালোভাবে গ্রহণ করে না এই সমস্ত ভুল ত্রুটির কারণে। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি, ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে বোঝাতে হবে যে সে যথেষ্ট পরিপক্ক এবং সে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছে, এটি আসার জন্য সে দক্ষ এবং যোগ্য। তো এই দক্ষতা এবং যোগ্যতার মাপকাঠি নির্ধারিত হয় কিসের ভিত্তিতে? সে যে উত্তরটি ভাইবা বোর্ডে দিচ্ছে সেই উত্তরটির মধ্যে কতটা লজিক আছে এবং সেটি কতটা পরিপক্ক উত্তর। যেমন আমি আপনাদেরকে যদি প্রথম যে প্রশ্নটির কথা বলি, যে অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে এই পরিস্থিতিতে বা এই জায়গায় পাঠালে বা তুমি এই ক্যাডারে নিয়োগ পেলে তুমি কি করবা, এরকম আলোচনা টাইপের কিছু প্রশ্ন থাকে, যেটা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ পুলিশ ক্যাডারের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে এই পরিস্থিতি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এই পরিস্থিতি বলতে এখানে বোঝানো হচ্ছে যে তোমাকে ধরো আমরা রাঙ্গামাটি জেলার কোনো একটা উপজেলায় পাঠালাম, তো সেখানে তুমি ইউনো হিসাবে কোনো একটা উপজেলায় তোমাকে ইউনো হিসাবে পাঠানো হলো, সেখানকার জনসাধারণের বা সেখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তুমি বিশেষ কি উদ্যোগ নেবা, এটা একটা প্রশ্ন হতে পারে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য। কিংবা বিশেষ পুলিশ ক্যাডারের ক্ষেত্রে হতে পারে যে কোনো একজন ব্যক্তি কিডন্যাপ হয়েছে, তুমি পুলিশের SP হিসাবে একটা জেলার পুলিশ প্রধান হিসেবে কর্মরত আছো, এমতো অবস্থায় তুমি কি করবা। কিংবা তোমাকে আমরা মিডল ইস্টের কোনো একটি দেশে পাঠালাম, আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট আরও যাতে আমরা করতে পারি এবং আমাদের ফরেন রেমিটেন্স যাতে বেশি করে আমাদের দেশে আসে, তুমি এখানে এই সার্ভিসে আসলে পারে, ফরেন সার্ভিসে আসলে পারে, তুমি কি সুপারিশ করবা। তো এই জাতীয় প্রশ্নগুলো যদি আপনাকে করা হয়, সেক্ষেত্রে আপনার উত্তর কি দিবেন? যেহেতু এগুলো ইনফরমেটিভ প্রশ্ন না যে আপনি পট করে একটা উত্তর দিবেন, সেক্ষেত্রে এই প্রশ্নটি যখন আপনাকে করবেন বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে, এই প্রশ্নটি আপনাকে 100% কনসেন্ট্রেটেড হয়ে প্রশ্নটি মনোযোগ সহকারে শুনতে হবে। যদি কোনো প্রশ্নটি আপনি ভালো করে মনোযোগ সহকারে শোনেন এবং সেটির উত্তর যদি আপনি না দিতে পেরে যদি আপনি বিনয়ের সাথে সরি বলেন, বোর্ড আপনাকে মার্জনা করবে, কারণ বোর্ড বুঝতে পেরেছে না আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে পারছেন না, বাট আপনি প্রশ্নটি যথেষ্ট মনোযোগ সহকারে শুনেছেন। এই যে প্রশ্নটি যথেষ্ট মনোযোগ সহকারে শুনেছেন, অর্থাৎ ইউ আর সো মাচ কনসেন্ট্রেটেড ইন BCS ভাইবা বোর্ড, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। সেটি আপনার চোখ, কান, মুখ, আপনার মুখমণ্ডল, টোটাল আপনার কনসেন্ট্রেশন, আপনার আই কন্ট্যাক্ট থেকে শুরু করে টোটাল বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে কনসেন্ট্রেটেড হয়ে এই জাতীয় প্রশ্নগুলো শুনতে হবে, যেগুলো ডিসকাশন বেসড, যেগুলো ক্রিটিক্যাল টাইপের, যেগুলো অ্যানালাইটিক্যাল টাইপের, ইনফরমেটিভ প্রশ্ন না। সব প্রশ্নের ক্ষেত্রে আপনাকে কনসেন্ট্রেটেড হতে হবে। এরপরে আপনাকে যদি কোনো একটা উপজেলায় পাঠানো হয় এবং সেটি যদি রাঙ্গামাটি জেলা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে এটি সাধারণ কোনো জেলা না, এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে রাঙ্গামাটি। তো সেখানকার সাধারণ মানুষ বলতে এখানে মূলত সেখানকার উপজাতি বা যদি আমি বলি বিশেষ একটা গোষ্ঠী, জনগোষ্ঠী সেখানে বাস করে, সাধারণ বাঙালির বসবাস সেখানে কম। সেখানকার আর্থসামাজিক অবস্থা আপনাকে বুঝতে হবে, সেখানকার মানুষের চাহিদা বুঝতে হবে, সেখানকার জীবনযাত্রার ধরন পদ্ধতি বুঝতে হবে, ইউনো হিসাবে আপনার কতটুকু দায়িত্ব কর্তব্য সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি বাড়তি দায়িত্ব তো পালন করতে পারেন না। একই সাথে SP হিসাবে আপনি পুলিশ প্রধান হিসাবে একটা জেলায় কর্মরত আছেন, কোনো একজন ব্যক্তি কিডন্যাপ হয়েছে, আপনার এখতিয়ারটা কি অ্যাকর্ডিং টু পুলিশ অ্যাক্ট 1861, অ্যাকর্ডিং টু পুলিশ রেগুলেশনস বেঙ্গল 1943, আপনার পুলিশের তো দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট। তো একজন ব্যক্তি কিডন্যাপ হলে পারে আপনি কি করবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কি আছেন, অ্যাডিশনাল DIG আছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কি আছেন, DIG আছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কি আছেন, অ্যাডিশনাল IGP আছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কি আছেন, IGP আছেন। এরপরে আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করেন, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার,
এরপরে আপনাকে বলা হচ্ছে যে যেখানকার মানুষটি কিডন্যাপ হচ্ছে সে এলাকার জীবনযাত্রা কেমন, সে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা কেমন, কিংবা সেখানে আর কোন কোন ব্যক্তির দায়িত্ব রয়েছে, এটা অনেক কিছু আপনাকে বুঝতে হবে। তারপরে আপনাকে মিডল ইস্টে পাঠানো হলো। মিডল ইস্টের আমাদের সেখানে একটা বিশাল লেবার মার্কেট রয়েছে, সেই লেবার মার্কেট থেকে আমাদের প্রচুর পরিমাণে রেমিটেন্স আছে, সেই রেমিটেন্স আমাদের অর্থনীতির উপরে বড় একটা প্রভাব বিস্তার করে। আপনি একজন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে আপনি কি করবেন, এটা একটা প্রশ্ন। পররাষ্ট্র ক্যাডারের চাকরি পেলে আপনি সরকারকে কি সুপারিশ করবেন ডিসিশন মেকিং প্রসেসে, ফরেন পলিসি প্রণয়নে, ডিপ্লোমেসি প্রণয়নে, সেটি আপনাকে মনোযোগ করে শুনতে হবে। তো ইদানিং সময় এই জাতীয় প্রশ্নগুলো করা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্নের পরিবর্তে, যাতে করে একজন প্রার্থী সে প্রশ্নটি ভালো করে বুঝতে পারছে কিনা, প্রশ্নটি বোঝার পরে যে উত্তরটি সে দিচ্ছে সে কতটা লজিক্যাল উত্তরটি দিচ্ছে, এবং সে উত্তরটি দেওয়ার মধ্য দিয়ে আসলে সে যে চাকরিতে আসতে চাচ্ছে সেই চাকরিতে পাওয়ার জন্য সে যোগ্য কিনা, এটা বোঝার মাপকাঠি হচ্ছে তার এখতিয়ার কতটুকু। আমি একজন এসপি হলে কি আমি সব কাজ করতে পারবো? আমি ডিসি হলে সব কাজ করতে পারবো? আমি ডিভিশনাল কমিশনার হলে কি আমি সব কাজ করতে পারবো? আমি অ্যাম্বাসেডর হাই কমিশনার হলে কি আমি সব কাজ করতে পারবো? সার্টেনলি নট দ্যাট। আমাকে সুনির্দিষ্টভাবে সরকারি চাকরিতে যারা আমরা দায়িত্বপ্রাপ্ত হচ্ছি বা আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তাদের কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু কাজ করার এখতিয়ার দেওয়া আছে, আপনাকে সেই এখতিয়ারের মধ্য থেকে কাজটি করতে হবে। সেক্ষেত্রে আপনার উত্তরের অ্যাপ্রোচটা কী হবে? উত্তরের অ্যাপ্রোচটা হবে যে স্যার আমি যদি রাঙ্গামাটি জেলার কোনো একটা উপজেলা ইউনো হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই সেক্ষেত্রে আমি এই কাজগুলো করব, কিংবা সেক্ষেত্রে আমাকে এই কাজগুলো করতে হতে পারে। আমি যদি পুলিশ হিসাবে, এসপি হিসাবে, পুলিশ প্রধান হিসাবে কোনো একটা জেলায় দায়িত্বপ্রাপ্ত হই তাহলে এরকম সমস্যা হলে পারে আমি এই কাজগুলো আমাকে করতে হবে, আমার অধস্তন যারা আছে তাদেরকে আমি এই নির্দেশ দিব। আমি যদি পররাষ্ট্র ক্যাডারে আসার সুযোগ হই, আমি যদি মিডল ইস্টে যদি আমি দায়িত্বপ্রাপ্ত হই কোনো একটি রাষ্ট্রে, সেক্ষেত্রে আমি রেমিটেন্স বৃদ্ধিতে, লেবার মার্কেট এক্সটেনশনে, তারপরে শ্রমিকদের যে লেবার রাইটস যেটি আছে সেটি এনশিওর করবার জন্য আমি এই উদ্যোগগুলো নেব। এখন যদি আপনাকে পট করে বলে ফেলে যে আপনি তো চাকরি করেননি কখনো ইতিপূর্বে, আপনি বুঝলেন কীভাবে? এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করা হয়। অর্থাৎ আপনি কাউন্টার হিসাবে কি বলবেন? আপনি কাউন্টার হিসাবে তখন যথেষ্ট হাম্বল হয়ে বলবেন যে স্যার আমি যতটুকু জেনেছি বা আমার যতটুকু জানা আছে এই চাকরিতে আমি দায়িত্বপ্রাপ্ত হলে পারে আমার এই কাজগুলো করা হতে পারে বলে আমি জেনেছি, স্যার আমার যদি ভুল না হয়। এখন যদি আপনি তাদের সাথে কোনো তর্কে বিতর্কে জড়ান যে স্যার আমাকে এই কাজ করতে হবে, স্যার আমি এটা শিওর, এটুকু আপনার ভাইবা বোর্ডে ফেল করার জন্য যথেষ্ট। কারণ ভাইবা বোর্ডে যারা থাকেন তারা অনেক কিছুই জানেন, অনেক কিছুই বোঝেন। আপনার চোখ কান নাক মুখ দেখে তারা একটা সিদ্ধান্তে আসতে পারেন যে আপনি কি বিনয়ী, আপনি কি অনুগত, আপনি কি পোলাইট, আপনি কি হাম্বল, নাকি আপনি কোন ক্যাটাগরির ব্যক্তি। তো কাজেই আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ভাইবা বোর্ডের প্রশ্নের উত্তর কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরের অ্যাপ্রোচটা আপনি কিভাবে করছেন, কিভাবে আপনি উত্তরটা দিচ্ছেন, কিভাবে আপনি প্রশ্নটা রিসিভ করছেন, প্রশ্নটি রিসিভ করার ক্ষেত্রে আপনাকে কতটা মনোযোগ দিতে হবে। ঠিক এই কথাগুলোই আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি প্র্যাকটিস করাই এবং তাদেরকে এই কথাগুলোই বলি। অর্থাৎ আপনারা অনেকে যারা ভাইবা প্রার্থী তারা মনে করেন যে আমি বাজার থেকে একটা গাইড বই কিনলাম, বাংলাদেশের না পৃথিবীর কোনো গাইড বইয়ের লেখক এমন কোনো তথ্য কোনো বইয়ে দিবেন না যে ঠিক ওই প্রশ্নটাই ভাইবা বোর্ড আপনাকে করবেন। আপনি সে বই থেকে একটা ইনফরমেশন জানতে পারেন, ইনফরমেশনটা আপনার মনে রাখতে পারেন, ইনফরমেশনটা আপনার কাজে লাগবে, কিন্তু আপনাকে প্রশ্নটি বুঝতে হবে। তো প্রশ্নটি আপনাকে কতটুকু করা হয়েছে, ইউনো হিসাবে দায়িত্ব একরকম, জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব একরকম, এসিল্যান্ড হিসাবে দায়িত্ব একরকম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব একরকম, কালেক্টর হিসাবে দায়িত্ব একরকম। তাহলে আপনাকে অনেকগুলো দিক থেকে প্রশ্ন করতে পারে। এবং আপনারা হয়তো মনে করেন অনেকে ভাইবা দেওয়ার পরে যে আমি তো ভাইবাতে সঠিক আনসার দিয়েছি, বাট ভাইবাতে আমাকে কেন ফেল করালো, বা আমি তো ভাইবাতে সঠিক আনসার দিয়েছি আমার নম্বর কেন কমলো। সহজ কথা হচ্ছে আপনাকে ভাইবা বোর্ডে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে আপনি বোঝার চেষ্টা করেননি, প্রশ্নটি মনোযোগ সহকারে শোনেননি, প্রশ্নটি শেষ না হওয়ার আগে আপনি উত্তর দিয়েছেন। এগুলোকে বলা হয় ভাইবা বোর্ডের কমন মিস্টেকেন। বর্তমানে 45th BCS আপনারা জানেন লিখিত রেজাল্ট হয়ে গেছে। 45th BCS আমার ভাইবা কার্যক্রম চলমান, আমার ভাইবা ব্যাচে ভর্তি চলছে। 44th BCS আমি 599 জন, একদম 599 জন, একজন কম 600 স্টুডেন্ট আমি পড়িয়েছি, যাদের রেজাল্ট খুব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দিবে এ মাসের মধ্যে। 45th BCS আমার নতুন 3টা ব্যাচে ভর্তি চলছে, 45 নম্বর ব্যাচ, 46 নম্বর ব্যাচ, 47 নম্বর ব্যাচ। আমার ভাইবা কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে যে আমার প্রতিটা স্টুডেন্টকে অলমোস্ট তাদেরকে আমি ভেঙে তাদেরকে ধরিয়ে দিই যে কতটুকু প্রশ্ন কতটুকু উত্তর কিভাবে দিতে হবে, এটা প্র্যাকটিস করায়। একই সাথে আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকেও বলছি, আমার একটা ইউটিউব চ্যানেল যেটা মিলনস BCS কেয়ার, মিলনস BCS কেয়ার, এই ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে BCS এর ভাইবা প্রস্তুতি রিলেটেড।
এবং আমার যে ফোন নম্বর 01712282980, এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার 45তম BCS এর ভাইবা ব্যাচে যদি অ্যাডমিটেড হতে চান কিংবা যে কোনো প্রকার ভাইবা পরামর্শ শীর্ষক তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি এবং প্রত্যাশা করছি আপনার ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।